ধরেন আপনাকে একটা মাস্টার্সে মেশিন লার্নিং এর একটা প্রজেক্ট করতে দেওয়া হলো। আপনার প্রথম কাজ হবে হচ্ছে, আপনি যেহেতু মেশিন লার্নিং বা ডাটা মাইনিং যেটাই বলেন না কেন, ডাটা মাইনিং এর উপর ভিত্তি করে একটা প্রজেক্ট তৈরি করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে একটা ডাটা সেট কালেক্ট করা। এখন আপনি একটা ডাটা সেট ধরেন, আপনি মেডিকেল ডাটা নিয়ে কাজ করবেন, আপনি বঙ্গবন্ধু হসপিটাল বা সিআরপি থেকে একটা ডাটা সেট নিয়ে আসলেন। কারো মনে হলো যে আমি ব্যাংকের লোন লোন ডিফল্টার নিয়ে কাজ করব, সে কোনো একটা পার্টিকুলার ব্যাংক থেকে একটা ডাটা সেট নিয়ে আসলো। কেউ চিন্তা করলো যে বাংলাদেশে ঈদের সময় অ্যাক্সিডেন্ট কেমন হয় এবং এর পিছনে কেন কি কি রুট কারণ আছে, আমি সেটাকে অ্যানালাইসিস করে বের করতে চাই। সে রোড সেফটি ডাটা সেট বুয়েটের কাছে আছে, ওখান থেকে নিয়ে আসলো। তাহলে এই যে ভিন্ন ভিন্ন ব্যক্তি আপনারা ভিন্ন ভিন্ন ডাটা সেট নিয়ে আসতেছেন, এখন একটা ডাটা সেট নিয়ে কাজ করার আগে আপনাকে তিনটা কি প্রপার্টি চেক করে নিতে হবে। প্রথম কথা হচ্ছে ডাটা সেটটা ডাইমেনশনালিটি কেমন। ডাইমেনশনালিটি কেমন বলতে আমরা কি বুঝি, যে আমরা ম্যাথমেটিক্সে পড়ে আসছি যে একটা যে কোনো একটা বিন্দুকে নর্মালি আমরা ছোটবেলায় শিখতাম যে একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য আমরা কয়টা ডাইমেনশন ইউজ করতাম, 2 ডাইমেনশন, তাই না, এক্স আর ওয়াই। আমরা তারপর যখন 9 10 বা ইন্টারমিডিয়েটে ভেক্টর পড়া শুরু করলাম, তখন আমরা জানি যে না, আসলে রিয়েল লাইফে বস্তুগুলো 2 ডাইমেনশনাল হয় না, বরং কত ডাইমেনশনাল হয়, 3 ডাইমেনশনাল হয়, এক্স ওয়াই জেড। এখন আপনার আসলে আমরা যদি ডাটার ক্ষেত্রে বলি, ডাটার ক্ষেত্রে আসলে ডাইমেনশনালিটি হচ্ছে আপনার কতগুলো অ্যাট্রিবিউট আছে, সেটাই হচ্ছে তার ডাইমেনশনালিটি। যেমন আমরা যে টেবিলটা দেখে আসলাম, সেই টেবিলে 5টা ভ্যালু আছে বা 5টা অ্যাট্রিবিউট আছে, ওটা ডাইমেনশনালিটি হচ্ছে 5। আপনি যদি একটা ইমেজ ডাটার ক্ষেত্রে চিন্তা করেন, ইমেজকে নর্মালি আমরা 8 GB তে যখন রিপ্রেজেন্ট করি, রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। সো আপনার ডাটাটার কতগুলো প্রপার্টি আছে বা কতগুলো অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে তার নাম্বার অফ ডাইমেনশনালিটি। এখন যদি একটা ডাটার ডাইমেনশনালিটি অনেক বেশি হয়ে যায়, সেই ডাটাকে আসলে অ্যানালাইসিস করাটা খুবই কঠিন হয়ে যায়। তখন আমরা ডাইমেনশনালিটি আবার রিডাকশন করি বা রিডিউস করি। সেগুলো আমরা শিখবো যে কিভাবে হাই ডাইমেনশনাল ডাটাকে আমরা লো ডাইমেনশনে কনভার্ট করতে পারি। সো ডাটার ডাইমেনশনটা কেমন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডাটা সেটের জন্য। সেকেন্ড হচ্ছে ডাটার ডিস্ট্রিবিউশনটা কেমন। ধরেন আপনি কোভিড এর সময় কোন একটা কোভিড নিয়ে রিসার্চ করতে যাচ্ছেন, যে একজন ব্যক্তির কোভিড, আপনার অটোমেটিক মেশিন লার্নিং এর মাধ্যমে আপনি কোভিড আছে কিনা ডিটেক্ট করতে যাচ্ছেন। এখন ওই সময় প্রথম দিকে আমরা কেন ভালো ডিটেক্ট করতে পারতাম না, ডিটেকশন তো আস্তে আস্তে বাড়লো আর করেছে, কিন্তু প্রথম দিকে ডিটেকশন কেন আসতেছিল না? কারণ আপনি ধরেন ওই সময় একবারে কোভিড এর শুরুর দিকে হয়তো আপনি একটা ডাটা সেট তৈরি করলেন যে কোভিড আছে, এই লক্ষণ থাকলে আমরা বলতেছি কোভিড আছে, এই লক্ষণ থাকলে আমরা বলতেছি কোভিড নাই। এখন আপনি ধরেন 1 লক্ষ পেশেন্টের একটা ডাটা সেট তৈরি করছেন একবারে কোভিড এর শুরুর দিকে। ওই 1 লক্ষর মধ্যে আমরা যদি জাস্ট 2টা ক্লাস চিন্তা করি, যে কারো কোভিড আছে অথবা কারো কোভিড নাই, অথবা আমরা 3টা ক্লাস চিন্তা করলাম যে কোভিড একেবারে নাই, কোভিড কনফার্ম আছে, কোভিড এর পসিবিলিটি আছে, 3টা ক্লাস করলাম। এখন খেয়াল করেন, আপনি যে 1 লক্ষ ডাটা ছিল আপনার কোভিড এর শুরু প্রথম 5-7 দিনের মধ্যে, এই 1 লক্ষর মধ্যে 99% বা 98% ডাটা আসলে কোন ক্যাটাগরির বলেন তো? কোভিড নাই এই ক্যাটাগরির ডাটা, তাই না? সো এই ডাটাটার আসলে ডিস্ট্রিবিউশনটা কেমন? এই ডাটাটার ডিস্ট্রিবিউশন হচ্ছে 98% একদিকে, হয়তো 1% হচ্ছে কোভিড থাকতেও পারে নাও পারে এদিকে, আর 1% হচ্ছে কোভিড আলাদা। তাহলে এই ডাটাটাকে আপনি কি ভালো ডাটা সেট বলবেন? এই ডাটা সেট দিয়ে যদি আপনি একটা মডেল তৈরি করেন, সেই মডেলটা আসলে খুব ভালো আউটপুট দেবে, দেবে না। সো এটা হচ্ছে ডাটার ডিস্ট্রিবিউশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার একটা ডাটা সেটের জন্য। আপনার ডাটা ডিস্ট্রিবিউশন গুলো যেন ব্যালেন্স হয়, যে আপনি 100 জন রোগীর একটা ডাটা নিয়ে একটা ডাটা সেট তৈরি করলেন, সেখানে হয়তো 50 জন ব্যক্তি হচ্ছে একেবারে সুস্থ, হতে পারে যে 30 জন হচ্ছে কোভিড আক্রান্ত আর 20 জন হচ্ছে কোভিড এর সাসপেক্টেড। সো এটাকে আপনি মোটামুটি একটা ব্যালেন্স ডাটা সেট বলতে পারেন। এই ডাটা সেট নিয়ে আপনি রিসার্চ করলে ভালো একটা মডেল তৈরি করা সম্ভব। তো ডাটার ডিস্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর থার্ড যেটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশনটা কেমন? ধরেন আপনার একটা অঞ্চলের ভূমি সমতল কিনা, এটা আপনি ইমেজ অ্যানালাইসিস করে বের করতে যাচ্ছেন যে ওই অঞ্চলের ভূমিটা কতটুকু সমতল। এখন আপনি যদি স্যাটেলাইট থেকে অনেক উপর থেকে একটা ছবি তোলেন, পুরো ওই ধরেন 1 কিলোমিটার অঞ্চলের একটা ছবি তুললেন, একটা ছবি,
আপনি অলমোস্ট পুরো অংশটাকেই সমতল দেখবেন না, যদি অনেক উঁচু থেকে ছবিটা তোলেন পুরোটাকে গ্রাউন্ডের লেভেলটা আপনি অলমোস্ট সমান দেখবেন। কিন্তু আপনি ইমেজটা যদি খুবই কাছে থেকে তোলেন তখন কিন্তু উঁচু দুপা যে অংশটা খাদ বা টিলা এটা আপনি খুব সহজে ডিটেক্ট করতে পারবেন। ঠিক একইভাবে আমরা যদি একটা ইমেজকে আমরা নর্মাল অবস্থায় দেখি যে ইমেজটাতে হয়তো খুব সুন্দর, ধরেন আপনি হাতে একটা ফ্লো চার্ট ড্র করছেন, নর্মালি ইমেজে দেখতেছেন হ্যাঁ ফ্লো চার্টে আপনার কানেক্টর গুলো খুব সুন্দর মতো দিয়েছেন, কিন্তু আপনি ইমেজটা জুম অনেক বেশি জুম করলে তখন দেখতেছেন যে আপনার কানেকশন গুলো খুব ভালো স্মুথলি দেওয়া হয় না, কিছু কিছু গ্যাপ রয়ে গেছে, কোথাও দেখা যাচ্ছে দাগের ভিতরে ঢুকে গেছে, তাই না? সো আপনার হচ্ছে এটাই হচ্ছে রেজুলেশন মূলত, যে আপনি কতটুকু রেঞ্জে ডাটাগুলোকে নিচ্ছেন। ধরেন আপনি একটা ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম তৈরি করছেন, যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিতে চাচ্ছেন যে কোন একটা স্টর্ম হবে কিনা ওই অঞ্চলে। এখন ধরেন আপনি যদি প্রতি ঘন্টায় ঘন্টায় ডাটাটা নেন, যেমন ওখানে এখন ঝড় হওয়ার সম্ভাবনা আছে আগামী 2-3 দিনের মধ্যে, তাহলে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় ডাটা নিলেন এবং অ্যানালাইসিস করতে থাকলেন যে ঝড়টা কখন আঘাত পেতে পারে, এটা মোটামুটি আপনি ভালো একটা আউটপুট পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন ওই অঞ্চলের বিগত 1 বছরের ডাটা সেট নিয়ে অ্যানালাইসিস করলেন, যে এখানে একদিন পর পর ডাটা আছে, ওই ডাটা থেকে আপনি ওয়েদার ফোরকাস্টিংটা ভালো করতে পারবেন না। সো এখানে হচ্ছে রেজুলেশনটা বলতে বুঝাইছে আপনি কতটুকু রেঞ্জ পর পর আপনার স্যাম্পল গুলো কালেক্ট করতেছেন, সেটাই হচ্ছে রেজুলেশন।